প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আজকে রবিবার, আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি। আর আজকে কথা বলতে চাই ব্র্যান্ডিং নিয়ে। আপনারা জানেন যে মাঝে মাঝে আমরা ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং নিয়ে কথা বলতে চাই, এবং আজকে কথা বলতে চাই সাস্টেনেবল ব্র্যান্ডিং নিয়ে এবং চ্যালেঞ্জগুলো কোথায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতেই পরিচিত হয়ে নেই, আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে যারা আছেন, আমাদের সাথে আছেন হেড অফ মার্কেটিং, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, রুট টু মার্কেট ইন্টারন্যাশনালের সৈকতুল ইসলাম। সৈকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং তার পাশে আছেন SMM ইব্রাহিম মাহমুদ, মহাব্যবস্থাপক বিক্রয় ও বিপণন, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড। আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্বাগত। এবং আমাদের সাথে আছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, শাহিদ পারভেজ শাহিদ ভাই। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আমি আসলে অ্যাজ অ্যাঙ্কর আমার চাইতে আপনারা অনেক বেশি ভালো বোঝেন, কারণ এক হচ্ছে ব্র্যান্ড টোটাল বিষয়টা একটু জটিল মনে হয়, অন্তত আমরা সেভাবেই চিন্তা করি। সেখানে আবার সাস্টেনেবল ব্র্যান্ডিং, সাস্টেইন করার ব্যাপার আছে মনে হয়, তাই না? ফিউচারিস্টিক একটা ব্যাপার আছে। আমি শুরু করি ইব্রাহিম মাহমুদ আপনাকে দিয়ে, যে সাস্টেনেবল ব্র্যান্ডিং বলতে আসলে আমরা কি বুঝি এবং সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে প্র্যাকটিসটা কতটা করতে পারছি? প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার সাস্টেনেবল ব্র্যান্ডিংয়ের যে জায়গাটা, এই বিষয়টাকে আমি যখন কনসিডারেশনে আনবো, তার আগে আমাকে আনতে হবে হচ্ছে গিয়ে সাস্টেনেবল বিজনেসের জায়গাটাকে। এবং এই যে বিজনেসের যে সাস্টেনেবিলিটি, এই বিজনেসের সাস্টেনেবিলিটি যে জায়গাটা, সেটা ডিপেন্ড করে হচ্ছে গিয়া যে সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট, মানে একটা বিজনেস সাস্টেনেবল এটা বুঝবো কীভাবে, যখন একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসবে বিজনেসের মধ্যে। এখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ডেফিনেশনটা, সেটা যখন ইউনাইটেড নেশনস 1987-এ যে মানে কয়েন দ্য টার্ম লাইক দ্যাট ওয়ে, যে একটা সার্টেন জেনারেশন, বর্তমান প্রেজেন্ট জেনারেশনের আমি নিডটাকে কি করব, মিট করব। তো উই আর মিটিং দ্য নিড অফ দ্য প্রেজেন্ট জেনারেশন উইদাউট কম্প্রোমাইজিং। আমরা কম্প্রোমাইজ করতে পারবো না দ্য নিড অফ দ্য ফিউচার জেনারেশন। সো এখানে যে বিষয়টা মোদ্দা কথা, সেটা হচ্ছে কি, যে আপনি একটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, আপনি একটা বিজনেস করবেন, আপনি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করবেন, এবং সেইখান থেকে আপনি কি জেনারেট করবেন, আলটিমেটলি অবজেক্টিভটা কি, আপনার প্রফিট জেনারেশন। কিন্তু এই যে প্রফিটটাকে আপনি জেনারেট করবেন, সেই জায়গাটাতে আপনাকে ডেফিনেটলি আপনাকে ইউ হ্যাভ টু মেক দ্য লাইফস বেটার, পিপলস লাইফ বেটার, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে যেটা করতে হবে, আপনাকে সোসাইটিকে মানে একেবারে ফুল কনসিডারেশন আনতে হবে অ্যাজ এ সোসাইটি, ফুল সোসাইটি, যেটা একটা ডেভেলপমেন্ট আসে বা সোসাইটির ওয়েলবিং হয়, ফর দ্য ওয়েলবিং অফ দ্য সোসাইটি। এখন তাহলে একটা বিজনেস যখন রান করা হচ্ছে, একটা ব্র্যান্ডকে যখন এস্টাবলিশের চেষ্টা করা হচ্ছে, তাহলে প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, তাহলে এই যে রিসোর্স কনজামশনের যে ব্যাপারটা আসতেছে, বা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আসতেছে, বা কার্বন ইমিশনের যে ব্যাপারটা আসতেছে, তারপরে হিউম্যান রাইটস, ওয়ার্কিং কন্ডিশন, তারপরে আপনার হচ্ছে গিয়ে যে অনেকগুলো গ্লোবাল ইস্যু আছে, যেমন ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, তো ইউনাইটেড নেশনস কী করলো, যখন দেখলো যে সারা পৃথিবীটা একটা ভালনারেবলদের জায়গার দিকে চলে যাচ্ছে, তখন 2015 সালের দিকে ওরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নেয় হাতে, যেটা হচ্ছে 15 বছরের মধ্যে এই পৃথিবীটাকে একটু বাসযোগ্য রাখা যায়, বা পৃথিবীর যে ট্রেন্ডটা এখন চলতেছে, এটা কিন্তু বিজনেসের সাথে সাথে কিন্তু আমরা কিন্তু উই আর সাফারার। সো ওই জায়গাটার থেকে ওরা 17টা ইন্টার কানেক্টেড পয়েন্টকে রিলেট করার চেষ্টা করে, যে এইগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখানে ডিপ্লেশন অফ রিসোর্সের ব্যাপারটা চলে আসছে, হিউম্যান রাইটসের ব্যাপারটা চলে আসতেছে, কার্বন ইমিশনের যে ব্যাপারটা আসতেছে, তারপরে হচ্ছে গিয়া রেস, যেটা ইনইকুয়ালিটি অফ ইনকাম আসতেছে, ফেয়ার ওয়েজেসের ব্যাপারটা আসতেছে। এখন সবাই কিন্তু সাস্টেনেবল ব্র্যান্ডিংয়ের যে মোদ্দা কথা, সেটা হচ্ছে গিয়ে প্রফিট মধ্যে, কিন্তু এই পাশে আছে পিপুল আর এই পাশে আছে হচ্ছে আপনার প্ল্যানেট। বোথ জায়গাটাতে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করতে হবে, করে আপনাকে কি করতে হবে, ব্র্যান্ড সাস্টেনেবল হবে তখনই যখন মানুষ সাস্টেনেবল হচ্ছে, যখন প্ল্যানেটটা সাস্টেনেবল হচ্ছে। মানে কনজিউমারের কাছে শুধু পণ্য বিক্রি নয় বা পণ্য পৌঁছে দেওয়া নয়, কনজিউমারের অন্যান্য যে রাইটসগুলো আছে, প্ল্যানেটের রাইটসগুলো আছে, সেখানেও আসলে যেতে হবে। আমি একটু পর শাহিদ পারভেজ আপনার কাছে যেতে চাই, যে এই প্রসঙ্গে যে আমরা কথায় কথায় আসলে যারা আমাদের শিল্পপতি আছেন, যারা শিল্পে ইনভেস্ট করছেন, তাদের দিকে আঙুল তুলি যে ওকে, আমরা শুধু ব্যবসাটাই বুঝি, আমরা আসলে পিপল বুঝি না, আমরা
কান্ট্রি বুঝি না। তো আপনারা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, আপনাদের কি মনে হয় যে সেই প্র্যাকটিসের জায়গা থেকে বাংলাদেশ একটু পিছিয়ে আছে বা বাংলাদেশের বিজনেস কমিউনিটি একটু পিছিয়ে থাকে? ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। আর সবচেয়ে বড় কথা যে এই যে টপিকটা সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ব্র্যান্ড, এইটাই মানে এখনকার একটা বার্নিং একটা ইস্যুজ অ্যাকচুয়ালি। সো আপনি যে কোশ্চেনটায় আসলেন যে আমরা একটু পিছিয়ে আছি কিনা, আমাদের যারা মানে ওনার আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, তারা একটু পিছিয়ে আছে কিনা। আপনারাও সেটার সাথে যান, কারণ ব্র্যান্ড নিয়ে কাজ করছেন আপনারা। সো প্ল্যানিংয়ের জায়গা থেকে, ডেভেলপমেন্টের জায়গা থেকে আপনাদের একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকে। আমরা আসলে আমি এভাবে বলতে চাই না যে পিছিয়ে আছি, সেটা বলতে চাই না। আমার যেটা মনে হয় যে আমি বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে কাজ করে আসছি থ্রু আউট মাই ক্যারিয়ার, হেভি ইন্ডাস্ট্রিজ অ্যাকচুয়ালি, সিমেন্ট, স্টিল। সো এই ইন্ডাস্ট্রিটা যখন প্রোডাকশনে যায় তখন আপনারা সবাই জানেন যে এটা একটা মানে হেভি ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে যে এনভায়রনমেন্টের জন্য ততটাই আপনার ক্ষতিকর জিনিস হয়তো এটা ইয়ে করে, যেটা কিন্তু ওনার কথার মধ্যে উঠে এসেছে যে শুধু আমার প্রোডাক্ট কনজিউমারের কাছে নিয়ে যাওয়া নয়, আমার প্ল্যানেটের দিকটাও নজর দিতে চিন্তা করতে হবে। সেখানে আপনারা কতটা চিন্তা করতে পারেন? এক্স্যাক্টলি আমি ওই কথাটা বলতে আসছি যে সাপোজ আমাদের যে স্টিলটা, আমরা যখন স্টিলটা উৎপাদন করি, আমি আনোয়ার গ্রুপে আছি, আমি এখানে জয়েন করার পরে আমরা যখন প্রথমেই আমরা প্ল্যান্ট ভিজিটে যাই, তখন দেখলাম যে ওখানকার যেই চুল্লিটা, তো যেটা দিয়ে অ্যাকচুয়ালি মানে ধোঁয়াটা উঠে যায়, সেইখানে একটা মানে এটাকে বলে হচ্ছে এটা একটা নেটের মতো একটা দেয়া। সো এই জিনিসটার কাজ হচ্ছে যে ওই ধোঁয়াটা যাতে ডিরেক্টলি মানে বাতাসের সাথে মিশে না যায়, এনভায়রনমেন্টের সাথে মিশে না যায়। সো এটা একটা প্রসেসের একটা ব্যাপার। সো এটা আরেকটু মানে মডিফাই হয়ে দেন হচ্ছে জিনিসটা হয়তো পরে যাচ্ছে, হয়তো আমরা হয়তো 10-এ একদম 10 করতে পারছি না, বাট অ্যাটলিস্ট 5 পর্যন্ত আমরা এটাকে করতে পারি। হ্যাঁ, সেটাই। আবার আমি যখন বলতে চাই যে আমি একটা সিমেন্ট কোম্পানিতে ছিলাম এর আগে, আরও আজ থেকে 5-6 বছর আগে। তখনকার আমার যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উনি বাইরে থেকে পড়াশোনা করে আসছেন। সো উনি এসেই যেই কাজটা করলেন সেটা হচ্ছে যে উনি আমাদের আপনারা জানেন যে সিমেন্টের ব্যাগগুলি বাংলাদেশে মানে ইউজুয়ালি প্লাস্টিক ব্যাগ হয়, পিপি ব্যাগ হয়ে গেলাম। সো এইগুলা তো অ্যাকচুয়ালি প্লাস্টিকটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় একটা দূষণকারী একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি। সো উনি চেষ্টা করলেন যে কিভাবে এটাকে মানে এটা চেঞ্জ করা যায় কিনা। সো উনি জুট ব্যাগ দিয়ে একটু ট্রাই করলেন, চেষ্টা করলেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, যেটা মহিউদ্দিন ভাই কিছুটা হয়তো বলতে চেষ্টা করছিলেন, যে প্রবলেমটা হচ্ছে আমাদের কনজিউমারদেরকেও আসলে মানে শিক্ষিত করতে হবে। সো এই যে আমি জুট ব্যাগ দিয়ে করলে আমার ব্যাগের প্রাইস 20 টাকা থেকে অলমোস্ট 40 টাকা চলে যাচ্ছে। সো এই টাকাটা কিন্তু কনজিউমার দিতে চাইবে না, ওরা হচ্ছে যে যতটা কম যেখানে পাবে সেখানে যাবে, এটাই ইউজুয়াল। কিন্তু আমি যদি কনজিউমারকে আসলে শিক্ষিত করতে পারি যে দেখো মানে ফিউচার জেনারেশনের কথা আমার চিন্তা করতে হবে, সো এই জায়গাটায় মনে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মানে হয়তো স্লোলি প্র্যাকটিসটা শুরু হয়েছে। ঠিক এই কথাটাই বলছিলাম আমরা অফ ইয়ারে, ইব্রাহিম ভাইয়ের সাথে বলছিলাম। এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে গিয়ে গ্রিন অরিজিন কিন্তু সবার হবে না। যেমন আমি কাজী অ্যান্ড কাজী টি, আমার পুরাটাই হচ্ছে গ্রিন, এবং আমরা কিন্তু 100% অর্গানিক টি প্রডিউস করি। এবং আমাদের যে গার্ডেন, এটা হচ্ছে গিয়ে এমনই একটা প্রসেসের মধ্যে দিয়ে, এখানে যে বায়োডাইভার্সিটি যে জায়গাটা, এটা এতটা স্ট্রং যে আমরা কোনো পেস্টিসাইড ইউজ করি না, কেমিক্যাল ইউজ করি না, কোনো ফার্টিলাইজার ইউজ করি না। আমরা বায়ো ফার্টিলাইজার বা দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে গিয়া যে গাছের লতা পাতা দিয়ে আমাদের যে বিভিন্ন ঔষধি গাছ আছে ওইখান থেকে এক ধরনের স্প্রে ক্রিয়েট করি, সেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ইনসেক্টগুলোকে সরিয়ে দিই। আমার বাগানে কিন্তু প্রজাপতি আছে, পিঁপড়া আছে, এবং ওখানে কিন্তু পশু পাখির একটা অভয়ারণ্য। আমরা যে ইকোসিস্টেমটা ডেভেলপ করেছি সেখানে কিন্তু কোনো বিষাক্ত কোনো উপাদানের কোনো ছোঁয়া নাই, এবং এই সয়েলটাকে প্রিপেয়ার করতেও আমাদের দীর্ঘদিন সময় লেগেছে। এবং আমরা কিন্তু রেইন ফরেস্ট অ্যালায়েন্স সার্টিফাইড, ইউএসডিএ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওইটা থেকে আমরা সার্টিফিকেশন। আপনাদের আসলে প্রোডাক্টের কস্টিংও বেড়ে যায়। কস্ট, আমি আসছি ওই জায়গাটাতে। তো এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি যে যখন আপনি একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে যাবেন, তখন আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে ছাড় দিতে হবে। তো এইখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাকে এগিয়ে আসতে হবে।
এবং আপনাকে কিন্তু কনজিউমারকে অ্যাওয়্যার করতে হবে, সাথে সাথে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের যে জায়গাটা সেই জায়গাটাতে কিন্তু আপনার সাপোর্ট লাগবে। তো প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, গভর্নমেন্টকেও কিন্তু এই জায়গায় এগিয়ে আসতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি যে আপনি হয়তো বা দেখা যাচ্ছে যে এখন 10 টাকা প্রফিট করছেন, কিন্তু আপনি যদি সাস্টেনেবল ব্র্যান্ডিংয়ের দিকে যান সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা কমে আসবে। আপনাকে কিন্তু সেই হিসাবটা নিতে হবে, কারণ আপনি এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে বাংলাদেশের টেম্পারেচারটা কি হচ্ছে, 45 ডিগ্রি সেলসিয়াসের দিকে চলে যাচ্ছে। আপনি এসি রুমের মধ্যে বসে প্রোগ্রাম করতে পারছেন, কিন্তু আপনার ছেলে পারবে, দেয়ার ইজ নো গ্যারান্টি। তো আপনি আপনার ছেলের জন্য কোন ফিউচার রেখে যাচ্ছেন? যখন করোনা হয় সারা পৃথিবীর মানুষ কিন্তু যেখানে যে ছিল সব জায়গায় কিন্তু আটকে গেছে, কেউ কিন্তু চাইলেও কিন্তু এখান থেকে বের হয়ে দুবাই চলে যেতে পারে নাই। আর যে এখন যে গ্লোবাল ওয়ার্মিং, দুবাই চলে যাবে, ওইখানেও তো বন্যা হচ্ছে। তো আলটিমেটলি আপনি যদি ফিউচার ভাবনাটা ভাবার সময় আসছে, একটা মুভমেন্ট দরকার। এখানেই একটা প্রশ্ন চলে আসে, আমি শৈকতুল ইসলাম আপনার কাছে প্রশ্নটা রাখি যে বাংলাদেশের প্র্যাকটিস যেটা ব্র্যান্ড নিয়ে প্র্যাকটিস বা কর্পোরেট প্র্যাকটিস, যেখানে আমরা জানি যে এখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই ফার্স্ট জেনারেশন বিজনেস লিড করছে, সেখানে ব্র্যান্ডিং ব্যাপারটা বোঝাতেই মনে হয় একটু হিমশিম খেতে হয়। সেখানে সাস্টেনেবল ব্র্যান্ডিং একটা বড় চ্যালেঞ্জ কিনা এটা বোঝাতে? না, আসলে ব্র্যান্ড যেটা সাস্টেনেবল ব্র্যান্ড যেটা আমরা বলছি, সেটার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি মনে করি যে প্রোডাক্ট কোয়ালিটি। আমি যেমন নিউট্রিলাইফ ফ্রুট জুস নিয়ে কাজ করি, আমার নিউট্রিলাইফ ফ্রুট জুস ভুটান থেকে তৈরি হয়ে আসে, প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো। আমরা সাস্টেনেবল ব্র্যান্ডকে ডেভেলপ করার জন্য আমার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আমার কমিটমেন্টটা ঠিক রাখতে হবে। আমি ব্র্যান্ডের প্রতি যে প্রমিসটা করছি ভোক্তার কাছে, আমি আসলে সঠিক প্রমিসটা করছি কিনা। আমি ভোক্তাকে বলছি যে আমার জুস কোয়ালিটিটা এমন, বাট আসলে কি তেমন কি, মানে আমি ন্যাচারাল জুস খাওয়াচ্ছি আপনাকে, প্রিজারভেটিভ খাওয়াচ্ছি না, এই কথাটা বলছি আমরা। জি জি, এবং আপনি যদি ব্র্যান্ড প্রমিসটা ঠিক রাখতে পারেন তাহলেই সম্ভব সাস্টেনেবল ব্র্যান্ডকে ডেভেলপ করা। আপনি যেটা বললেন, আসলে যারা উদ্যোক্তা তারা অলমোস্ট সবাই শিক্ষিত বা অশিক্ষিত, যদি কেউ সার্টিফিকেটধারী নাও হয়ে থাকে সে কিন্তু নিজে থেকে শিক্ষিত। লাইক আমি আকিজ স্যারের কথা বলতে পারি, আকিজউদ্দিন স্যার কিন্তু হয়তো তার একাডেমিক সার্টিফিকেট নাই, বাট সে কিন্তু অনেক বড় মাপের মানুষ। আমি আগে পার্টেক্সে জব করতাম, পার্টেক্সে হাশেম স্যার কিন্তু হয়তো অনেক শিক্ষিত না, বাট সে অনেক কিছু বুঝতো। তো সেই হিসেবে আসলে আমরা এন্টারপ্রেনিয়ারদেরকে অশিক্ষিত বা কম বোঝে বলতে পারি না, তারা অনেক বেশি বোঝে। বাট আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়ে যায়, কখনো কখনো আমরা শর্ট টার্মে রেজাল্ট চাই। যেমন আমি ব্র্যান্ডিং করছি, আমি হয়তো 1 কোটি টাকার ব্র্যান্ডিং করলে আমার ROI কত আসতেছে, আমার সেলস কত বাড়ছে, এইটা নিয়ে একটা প্রবলেম আমরা মাঝে মাঝেই পড়ে যাই যারা ব্র্যান্ডে চাকরি করি। কারণ আমাদেরকে ROI ইনভেস্ট করতে, ক্যালকুলেট করতে হয়, আমাদের সাথীদেরকে দেখাতে হয় যে আমি এত টাকা খরচ করছি, তাহলে এর পিছনে আমার সেলস কি ইনক্রিজ করছে। ভাইয়া যেটা বললেন যে আসলে সাস্টেনেবল গ্রোথটা আমরা চাই, সাস্টেনেবল গ্রোথ করতে হলে কিন্তু আমার প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রাখতে হবে। দুটো তো কনফ্লিক্ট করে, মানে যখন আপনি বিক্রয়কে প্রধান সেলসের জায়গাটাকে প্রায়োরিটি দেবেন, তখন তো আসলে সাস্টেনেবিলিটি বা কমিটমেন্টাল জায়গা, সোসাইটাল জায়গা তো ইম্প্যাক্ট ক্রিয়েট করে নিশ্চয়ই। হ্যাঁ ভাইয়া সেটাই বললেন যে যখন আমি সাস্টেনেবল গ্রোথের দিকে যাব তখন আমার কিন্তু প্রাইস কমাতে হবে বা আমার প্রফিট কম করতে হবে, এবং আমার প্রমিসটা, ব্র্যান্ড প্রমিসটা আমাকে ঠিক রাখতে হবে। একজন ব্র্যান্ড গায়ের সর্বপ্রথম কাজ হচ্ছে ব্র্যান্ড কমিটমেন্টটা ঠিক রাখতে হবে। ব্র্যান্ড কমিটমেন্ট যদি আপনি ঠিক রাখেন, আপনি ব্র্যান্ড যে প্রমিসটা করছেন সেটা যদি আপনি ঠিক রাখেন, অবশ্যই এটা সাস্টেন করবে। সাস্টেন না করার কোনো ইস্যুই নাই। কারণ হচ্ছে আমাদের দেশে আরেকটা বড় মেজর ইস্যু হচ্ছে যে আমরা খুব শর্ট টার্ম চিন্তা করি, আসলে আমাদের লং টার্ম চিন্তা করার সময় এসছে। আমাদেরকে লং টার্ম নিয়ে ভাবতে হবে। আমি হয়তো চিন্তা করছি যে আমার টাকা ইলেকট্রোলাইট জুস, যেটা আমরা ইলেকট্রোলাইট জুস হিসেবে নিয়ে আসি বাংলাদেশে, সেটা হচ্ছে আমার ইলেকট্রোলাইট জুস, নট ড্রিঙ্কস। সো এটা কিন্তু আমি ডিক্লেয়ার করতেছি, প্রমিস করছি যে এটা ইলেকট্রোলাইট জুস। সো আমাকে এইটাই ভিতরেই থাকতে হবে, আমি ড্রিঙ্কস করে ফেললে হবে না। কারণ আমি যে প্রমিসটা করতেছি, আমি প্রফিট কম করে যদি আমি প্রমিসটা রাখতে পারি, অবভিয়াসলি আমার এটা সাস্টেন করবে। আমাদের প্র্যাকটিসের মধ্যে মাঝে মাঝে আসলে প্রমিস, মানে কনজিউমার প্রমিস ব্রেক হয় কিনা, এবং ব্রেক হলে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে ব্র্যান্ডিংয়ে, আমরা সেই প্রসঙ্গে আলাপ করতে চাই। বিরতির পরে এসে একটা বিরতি নিয়ে ফিরে আসছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন।
প্রিয় দর্শক, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আজকে আমরা কথা বলছি সাস্টেনেবল ব্র্যান্ডিং নিয়ে। আমরা যে প্রশ্ন ছিলাম, আসতে চাই ইব্রাহিম সাহেব আপনার কাছে, যে অনেক সময় ব্র্যান্ড তার প্রমিস রক্ষা করতে ব্যর্থ হয়। এই প্র্যাকটিসটাও আমরা দেখি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় একটু বেশি দেখি, কারণ ল অ্যান্ড এনফোর্সমেন্টের কিছু লিমিটেশনস হয়তো আমরা প্রায় পত্রপত্রিকাতেও দেখি। সেক্ষেত্রে আসলে এই যে সাস্টেনেবল ব্র্যান্ডিং যেটা নিয়ে আলাপ করছে, সেখানে একটা চ্যালেঞ্জ তৈরি হয়, এখানে একটা গ্যাপ তৈরি হয় কিনা, সেই গ্যাপটা আসলে কিভাবে এই গ্যাপটা সব থেকে ভালো যারা হচ্ছে গিয়া মিটিগেট করতে পারে মার্কেটিয়াররা। দেখেন, মানে আমরা যারা কাজ করছি কিভাবে, আমরা হচ্ছি গিয়ে আলটিমেটলি দ্য কাস্টোডিয়ান অফ দ্য ব্র্যান্ড, উই আর লিডিং দ্য ব্র্যান্ড। এখন দেখা যাচ্ছে যে কোম্পানির মালিক কি চাচ্ছে, বিজনেস, তাহলে স্বাভাবিক। তো আমাকে কি করতে হবে, যে বিজনেসের কিন্তু একটা অবজেক্টিভ আছে, একটা পারপাস আছে। বিজনেসের অবজেক্টিভ হচ্ছে প্রফিট, আর বিজনেসের পারপাসটা হচ্ছে গিয়ে, আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে কাস্টমার ক্রিয়েশন। তাহলে আমি কাস্টমার ক্রিয়েট যদি করতে পারি, আমি যদি 1 টাকা প্রফিট করি, আর আমি যদি 1 কোটি কাস্টমার পাই, তাহলে আমার 1 কোটি টাকা প্রফিট। আমি যদি 100 কোটি কাস্টমার পাই, তাহলে আমার প্রফিট কত, 100 কোটি টাকা। তার মানে আমি যখন ব্র্যান্ডিং করছি, এবং আমি যদি সাস্টেনেবল ব্র্যান্ডিং করে আমি যদি লং টার্মে যদি নাম্বার অফ কাস্টমার বাড়াইতে পারি, আলটিমেটলি আমার ব্র্যান্ডটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ড হয়ে যাচ্ছে। যখন গ্লোবাল ব্র্যান্ড হয়ে যাচ্ছে, তখন আমার ইকোনমি কিন্তু $1 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাচ্ছে। তাইলে এইখানে মার্কেটারের কাজটা কি? মার্কেটিয়ারের কাজটা হচ্ছে গিয়ে সাস্টেনেবল ব্র্যান্ডিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটাতে কনজিউমারকে অ্যাওয়্যার করতে হবে, এইটা একটা বিষয়। 2, সার্কুলার ইকোনমি বলে একটা টার্ম আছে। এইটা হচ্ছে গিয়ে যে একটা ইকোনমি যখন সমস্ত তার জিডিপিতে যত প্রোডাকশনটা আছে, এইখানে রিসাইকেলেবল প্রোডাকশনের দিকে যেতে পারে। তার মানে হচ্ছে যে আমি যে ওয়েস্টেজটা ক্রিয়েট করতেছি, এটাকে আবার রিসাইকেল করতে পারবো। ভাইয়া বলতেছে যে ধোঁয়াটা হচ্ছে, ওইটাকে কার্বন ইমিশন করার জন্য কি অল্টারনেটিভ ওয়ে আছে, সেই টেকনোলজিটা আমাকে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে কি, সবাই কিন্তু আমি বললাম যে গ্রিন অরিজিন হবে না, তার মানে হচ্ছে কি, আমি কিন্তু বিভিন্নভাবে কিন্তু এটার উপরে ইম্প্যাক্ট ফেলতে পারি। কিভাবে? আমি হয়তো বা গ্রিন অরিজিন না, আমি কিন্তু গাছপালা নিয়ে কাজ করছি না, কিন্তু আমি যদি ওয়েস্ট ম্যানেজমেন্টে ভালো হই, তাহলে সেটাও কিন্তু এই সোসাইটির জন্য ইম্প্যাক্টফুল। আমি যদি সার্কুলার বিজনেস ক্রিয়েট করতে পারি, আমেরিকাতে একটা ব্র্যান্ড আছে আইকিয়া, ওরা হচ্ছে ফার্নিচার ব্র্যান্ড। ওরা 2030 সালের মধ্যে ওরা যত ফার্নিচার বিক্রি করতেছে, এইটা আবার ওদের কাছে ফেরত দিলে পরে ওরা আবার কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট ফেরত দিচ্ছে, এবং সাথে আর একটা ফার্নিচার দিচ্ছে। তার মানে কি, রিসাইকেল করে দিচ্ছে। স্টারবাকস কি করছে, ওরা কিন্তু একটা কমিউনিটি এঙ্গেজমেন্টে গেছে, গভর্নমেন্টের সাথে, এনজিওর সাথে, এবং ওদের যে সোর্সিংটা আছে প্রত্যেকটা জায়গায়, এবং অর্গানিক ফার্মিংয়ের দিকে গেছে। তার মানে কি, আপনি দেখেন, আপনি কিন্তু সোসাইটিকে নিয়ে আসতেছেন কিন্তু আপনার বিজনেসের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে, এই যে মিলিনিয়াল জেনারেশন বলেন, জেনজি জেনারেশন বলেন, এবং নেক্সট যে আলফা জেনারেশন আসতেছে, আপনি যদি এদেরকে অ্যাওয়্যার করতে পারেন, ওরা যদি বলে যে তুমি সোসাইটির প্রতি মিনিমাম কি রেসপন্সিবিলিটিস পালন করতেছো, তার উপরে ডিপেন্ড করবে আমি তোমার প্রোডাক্ট কিনবো কিনা। কারণ একটা প্রোডাক্ট ক্যান্সার ক্রিয়েট করবে, আর একটা প্রোডাক্ট ক্যান্সার ক্রিয়েট করবে না। ডিফারেন্স হচ্ছে গিয়া, এই প্রোডাক্টটা কিনতে তোমার 5 টাকা লাগবে, এটা 6 টাকা লাগবে। এইটা ছাড় কিন্তু কনজিউমার দিতে রাজি আছে। সো কনজিউমারকে ওইভাবে আসলে তৈরি করার ব্যাপার আছে, ইকোসিস্টেমটাকে ওইভাবে ডেভেলপ করার ব্যাপার আছে। আমি যদি বলি যে আমার সাপ্লায়ারদেরকে, আমি যদি একটা সাস্টেনেবল ব্র্যান্ড হইতে পারি, তখন কিন্তু আমার নেগোসিয়েশন স্কিল বাড়বে। আমি কিন্তু আমার সাপ্লায়ারকে যদি বলি যে দেখো, তুমি যদি আমাকে এই প্রোডাক্টটা এই স্ট্যান্ডার্ডে না দাও, আমি তোমার কাছ থেকে সাপ্লাই নিব না। সো সেই ক্ষেত্রে আমার নেগোসিয়েশন কিন্তু আমার বাড়তেছে, নেগোসিয়েশন পাওয়ার, আমি কিন্তু এখানে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি। সো আপনি যেটা বলছেন যে জেনারেশন টু জেনারেশন একটা চেঞ্জেস কিন্তু আসছে, যে নিউ জেনারেশন যেটা আসছে তারা অনেক বেশি গ্লোবাল ভিলেজের বাসিন্দা, তো সেখানেও ব্র্যান্ডের যারা আছে তাদের একটা চ্যালেঞ্জ থাকে কিনা। শহীদুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন, যে ইনোভেশন বা প্রযুক্তিগত উৎকর্ষতা জায়গাগুলোতে ব্র্যান্ডে যারা কাজ করছেন, মার্কেটিয়ার, তাদেরকে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ভাবতে হচ্ছে কিনা বর্তমান সময়ে এসে? হ্যাঁ, নিঃসন্দেহে এটা অনেক বেশি ভাববার বিষয়। কারণ হচ্ছে আমাদেরকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। আমরা যদি নিজেরাই না জানি, আমরা তো কনজিউমারকে জানাতে পারবো না। সো আগে হচ্ছে আমি আমার কনজিউমারকে জানানোর আগে আমার নিজেকে জানতে হবে, এবং প্রতিনিয়ত আমাদেরকে আপডেট হতে হবে। কারণ মার্কেট প্লেসে সবাই ব্র্যান্ডিং করছে, সবাই তার প্রোডাক্টকে প্রমোট করছে। সো আমি যদি আমার প্রোডাক্টের প্রমোট টেকনিকটাকে যুগের সাথে তাল মিলিয়ে চেঞ্জ করতে না পারি,
আমি আমার ব্র্যান্ডের প্রমিসটাকে যদি সঠিকভাবে রাখতে না পারি, তাহলে তো আমি একাই পিছিয়ে যাব। বাকি সবাই আমার মতো সবাই দৌড়াচ্ছে, এবং আমি যদি সবার সাথে দৌড়ায় না টিকতে পারি, আমি ব্যর্থ হয়ে যাব। সো আমাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে এবং ব্র্যান্ডের টেকনিকটাকে প্রতিনিয়ত আপডেট করতে হবে। এবং এই আপডেট করার পিছনে হচ্ছে আমরা যারা মার্কেটিয়ার আছি, আমাদেরকেও কাজ করতে হচ্ছে, আমাদেরকে রেগুলার আপডেট হতে হচ্ছে, এবং আমরা কনজিউমার আসলে কি চায়, কনজিউমারের চাওয়াটাকে আমাদেরকে মেইনলি নিউ জেনারেশন কনজিউমার তো নিউলি ভাববে, সেই ভাবনার জায়গায় তো মিট করার আমি বলি এখানে একটা বিষয়, যেমন বিজনেসের কোর ফাংশন কিন্তু মূলত দুইটা, মার্কেটিং অ্যান্ড ইনোভেশন। এখন ইনোভেশনের জায়গায় আপনি দেখেন ফসিল ফুয়েল ইউজ করে সারা পৃথিবীতে কিন্তু এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা চলতেছে। টেসলা কিন্তু এর এগেনস্টে এসে কিন্তু এমন একটা ইনোভেশন দিছে রিনিউয়েবল এনার্জি দিয়ে। এখন দেখেন ওর গাড়ি কিন্তু অনেক স্টাইলিস্ট, ওর মার্কেট কিন্তু অনেক এক্সপ্যান্ড করছে, ওর কিন্তু প্রচুর গ্রোথ পাচ্ছে এবং ও কিন্তু বিজনেসও করতেছে। সো ইনোভেশনের জায়গাতে R&Dতে দেখা যাচ্ছে যে চায়নার মতন কান্ট্রি $500 বিলিয়ন উপরে খরচ করে পার ইয়ারে, ওয়ারাস আমার ইকোনমি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে একটা বাজেট আমি $500 বিলিয়ন দিতে পারি না। তার মানে কি আমার বাজেটের থেকে ওর ইকোনমি অনেক বড় স্ট্রং। তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু আলটিমেটলি কোনো ওয়ে নাই। এবং আপনি যখন ইনোভেশনের উপরে ফোকাস করবেন, তখন আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আপনি কিন্তু ওইখান থেকে একটা এক্সট্রা বেনিফিট নিতে পারবেন। এবং বাংলাদেশে যদি টেসলা আসে এবং বাংলাদেশে যদি টেকসই ওইরকম একটা সাস্টেনেবল প্রযুক্তি দিয়ে যদি গাড়ি দিতে পারে, তাইলে কিন্তু আপনি কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা রিভলিউশন করতে পারবেন। আমি ঠিক উল্টাটা জায়গায় যেতে চাই, যে বাংলাদেশের যে জায়ান্ট শিল্পায়ন রয়েছে সেখান থেকে যদি আমরা আসলে বাইরের মার্কেট ধরতে চাই, আপনার কাছে আসতে চাই শাহেদ পারভেজ, তাহলে আমাদের ইনোভেশন প্রয়োজন। কথা থেকে আপনাদের কথা থেকে উঠে এসেছে, সেই ইনোভেশনের জন্য আসলে ইনোভেশন ডেভেলপমেন্টের জন্য এক ধরনের রিসার্চ প্রয়োজন। আপনি বেশ কিছু বড় বড় জায়গায় ব্র্যান্ডে কাজ করেছেন, আমাদের প্র্যাকটিসটা আসলে কতটা R&D ফ্রেন্ডলি? সত্যি কথা যদি বলতে হয় যে আমাদের এমএনসি মাল্টিনেশনাল কোম্পানি যেগুলি আছে, ওনারা হয়তো এই সেক্টরতে মানে R&Dতে অনেক বেশি স্পেন্ড করে। লোকাল কোম্পানিগুলো হয়তো এখনও অতটা বেশি খরচ করছে না। কিন্তু যেটা আসার কথা সেটা হচ্ছে যে যেটা শুরুতেই ভাইরা বললেন যে আমাদের এখন কিছু কোম্পানি, অনেকগুলো কোম্পানিতে সেকেন্ড জেনারেশন চলে আসছে, কিছু জায়গায় আমার কোম্পানিতে যেমন থার্ড জেনারেশন চলে আসছে। ওনারা কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি এখন ইনভেস্ট করছে। আমাদের যেমন একটা আমাদের AES নামে একটা সফটওয়্যার ফার্ম আছে, এটা মাত্রই 2 বছর হলো এটা লঞ্চ হলো। সো এটার পেছনে প্রচুর ইনভেস্টমেন্ট। ওনাদের মেইন কাজই হচ্ছে যে অটোমেশন নিয়ে কাজ করা। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেমন আমার এত বড় একটা গ্রুপ অফ কোম্পানিতে প্রতিদিন আমরা যেটা দেখতাম, আমাদের যে থার্ড জেনারেশন কথা বলছি, ওনারা এসে দেখলেন যে প্রতিদিন অলমোস্ট 3500 পৃষ্ঠার মতো আপনার প্রিন্ট হচ্ছে। সো ওনারা এসে দেখলাম যে 3500 পেজ কিন্তু একটা হিউজ, 3500 এটা কত বড় একটা জিনিস, তাই না? পেপার ওয়ার্কটা, পেপারলেস করার একটা আইটেম নিচ্ছে, যেটা এনভায়রনমেন্টকে অবশ্যই এটা এনভায়রনমেন্টের একটা সাস্টেনেবল একটা এনভায়রনমেন্টের জন্য এটা অবশ্যই একটা উপকারী। সো সেইটা এখন আমরা দেখতে পাচ্ছি যে পার ডেতে এটা 200-250 চলে আসছে, কিছু না করলেই যেগুলো না। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে যেগুলো এই যে 200-250 সেইগুলোকেও কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে অ্যাডভাইস করা আছে যে যাতে আমাদের উল্টা পেজে আমরা কোনোটা প্রিন্ট করি। এই যে জিনিসগুলা, সো এটা অবশ্যই কিন্তু ম্যানেজমেন্ট এটা বুঝতে পারছে দেখে, বা ফিউচার জেনারেশনের কথা চিন্তা করছে দেখে কিন্তু এই স্টেপগুলো নিচ্ছে। CSR এর বাইরেও আসলে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিষয়গুলো এখন কর্পোরেট মাথায় নিতে পারছে। একটা জিনিস বিষয় কি আমরা ভাবতে পারি যে বাংলাদেশ নিয়ে বলা হচ্ছে যে আমরা অনেক বেশি আমদানি নির্ভর জাতি, সেখান থেকে আমরা রপ্তানিমুখী হতে চাই। সেক্ষেত্রে আসলে আপনার ব্র্যান্ড পিপলদের কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? এখন এই জিনিসটা আসলে অবশ্যই সরকারের একটা এখানে বড় একটা কন্ট্রিবিউট করার ব্যাপার আছে প্রাইভেট সেক্টরগুলোকে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন এটা ব্র্যান্ড পিপলদের জন্য অনেকটাই ইজি হয়ে গেছে। আমি একটা সাইডের কথা বলবো, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা। ডিজিটাল মার্কেটিংটা যেমন খুব ইজিলি আমি সোশ্যাল মিডিয়া ইউজ করে আমি যে কোনো কান্ট্রিতে আমি অ্যাকচুয়ালি টার্গেট করতে পারছি। সো এটা ব্র্যান্ড পিপলদের জন্য একটা আমরা যেমন এটা ইউজ করছিও। তো অনেকগুলো কোম্পানি আমরা জানি যে আমরা বাইরে প্রোডাক্ট, যেমন আমাদের কথাই যদি বলি, যেমন আমরা সিমেন্ট আমরা পাশের দেশে আমরা রপ্তানি করছি।
সো পাশের দেশ মানে হচ্ছে আমাকে এখানে দেখতে হবে যে কোন জায়গাটা আমার কাছে অ্যাকচুয়ালি, যেমন ট্রান্সপোর্টেশন মার্কেট প্লেস কোথায় আছে, হ্যাঁ কোথায় আছে। সো আমি যেমন সেভেন সিস্টার যেই প্লেসগুলো আছে, ত্রিপুরা, আগরতলা, এই জায়গাগুলোকে আমরা টার্গেট করে আমরা ওখানে আমরা অ্যাড দিচ্ছি। সো এইভাবে আসলে আমরা মানে ব্র্যান্ড পিপল যারা আছেন তাদেরকে আসলে আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো নিয়ে আরো কথা বলতে চাই। আর একটা বিরতির সময় হয়ে গেছে, প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমরা কথা বলছি সাস্টেনেবল ব্র্যান্ডিং নিয়ে। আমি সৈকতুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গে আলাপ হচ্ছিল যে এক্সপোর্ট, যে আমরা যদি রপ্তানিমুখী জাতি হতে চাই সেক্ষেত্রে ব্র্যান্ড পিপলের একটা বড় দায়িত্ব রয়েছে, যেটা বলছিলেন শাহেদ পারভেজ। আমরা আসলে আরও কিভাবে আমাদের ব্র্যান্ডটাকে যদি সাস্টেনেবল ব্র্যান্ডিংয়ে না নিতে পারে তাহলে তো ওই জায়গায় পৌঁছানোটাও একটু কষ্টকর বিষয় হবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী থাকে? আমি মনে করি যে আমাদের আপনি যেটা বললেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা যদি গ্লোবাল ব্র্যান্ড হতে চাই, সর্বপ্রথম হচ্ছে আমার কনজিউমার কি চায়। আসলে কনজিউমার বলতে শুধু বাংলাদেশের কনজিউমাররা কি চায় সেটাই না, আমি যখন চিন্তাই করব যে আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড হব, মার্কেট এক্সপ্যান্ড করব, হ্যাঁ মার্কেট এক্সপ্যান্ড করব, আমি 1 কোটি থেকে 1 বিলিয়ন ডলারের কোম্পানি হবে, সেক্ষেত্রে আমি যে দেশে বিজনেস করতে চাই সেই দেশের পয়েন্ট অফ ভিউতে আমাকে চিন্তা করতে হবে। তারা কিভাবে, তার ওই কনজিউমাররা কি চাচ্ছে, তারা আমার প্রোডাক্ট সম্বন্ধে কী ধারণা পোষণ করে, তারা কি চায়, তারা আমার প্রোডাক্টের সম্বন্ধে, আমার জুস বা আমার চকলেট নিয়ে তারা কী ভাবে, সেটাকে আমাকে প্রায়োরিটি দিয়ে আমাকে কাজ করতে হবে। এবং যদি আমি না শিখি, আমি না জানি, তাহলে কিন্তু আমি শত চেষ্টা করেও আমাকে লাভ নেই। আমার আগে তার থিঙ্কিং আমাকে বুঝতে হবে যে আসলে সে সাপোজ আমি নিউট্রিলাইফ জুসটা আমি রি-এক্সপোর্ট করতে চাই, এখানে কিন্তু কথায় চলে আসলো। তার মানে ওইটা বুঝতে গেলে আপনাকে R&D করতে হবে। ডেফিনেটলি সেই R&D এর ফান্ডে কতটা ফ্লেক্সিবিলিটি আপনারা পান, মানে সার্বিক মার্কেটের পরিস্থিতি অনুযায়ী? যদি না, মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে গত 10 বছর আগেও ব্র্যান্ডিংয়ে এইরকম ফোকাস ছিল না, বাট এখন সাস্টেনেবল ব্র্যান্ডিং যদি আমরা বলি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন অনেক এগিয়ে, এবং অনেক উদ্যোক্তারাই কিন্তু এখন ব্র্যান্ডকে এখন আর এক্সপেন্স মনে করে না, ব্র্যান্ডকে ইনভেস্ট মনে করে। কারণ আপনার র মেটেরিয়ালস বা মেশিনারিজ যেমন আপনার ইনভেস্ট, ব্র্যান্ডও একটা ইনভেস্ট। দ্যাটস দ্য গুড চেঞ্জ, বিহেভিয়ারাল চেঞ্জ। আমি একটু আসতে চাই ইব্রাহিম মোহাম্মদ আপনার কাছে, যে মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের কথা আমরা প্রায় বলি। মাল্টিন্যাশনাল ব্র্যান্ড সারা পৃথিবীতেই রাজত্ব করছে, আসলে তরিকাটা কি? সেই তরিকাটায় আমরা কেন পিছিয়ে থাকছি? আমরা কেন গ্লোবাল হচ্ছি, একটু স্লো হচ্ছি মনে হয়? এখানে হচ্ছে কি, আমরা লার্নিংয়ের জায়গাটাতে আমাদের আরও অনেক বেশি ডেপথ নলেজ অ্যাকোয়ার করতে হবে। কীরকমভাবে করতে হবে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে গ্লোবাল ব্র্যান্ড সাপোজ টু বি নেসলে একটা গ্লোবাল ব্র্যান্ড। আজকে এই নেসলে কিন্তু গ্লোবাল ব্র্যান্ড একদিনে হয় নাই। নেসলে যখন জাপান মার্কেটে তার কফি নিয়ে ঢুকলো, তার আগে সে কিন্তু ওইখানে কিন্তু সে রিসার্চের কাজটা করার পরে দেখা যাচ্ছে যে সে কিন্তু পজিটিভ ফিডব্যাক পাইছে যে নেসক্যাফে নিয়ে সে ঢুকতে পারে। যখন ঢোকার পরে যখন মার্কেট করতে গেল, তখন দেখে যে সে সুপার ফ্লপ। কারণ জাপানি পিপল হচ্ছে গিয়ে চা খেয়ে অভ্যস্ত, ওরা কিন্তু কফিতে অভ্যস্ত না, বা ওদের মেমোরিতে বা ওদের ইমোশনে বা ওদের ফিলিংসে বা ওদের ছোটবেলায় ওদের কোনো এক্সপেরিয়েন্সের মধ্যে ওই এক্সপেরিমেন্টটাতে কফি নাই, মানে ব্ল্যাঙ্ক মার্কেট, কিন্তু এক্সপেরিয়েন্সটা নাই। তখন কি করলো নেসক্যাফে, ওরা কি করলো, নেসলে কি করলো, ও কফি থেকে সরে আসলো, এসে ও কি করলো, আপনি কফি ফ্লেভারের চকলেট ক্যান্ডি দিয়ে পুরা জাপান মার্কেট সয়লাভ করে দিল। তার মানে হচ্ছে কি, ও একটা লং টার্ম প্ল্যানে চলে গেল এবং 10 বছর পর্যন্ত শুধুমাত্র ও কী করলো, কফি ফ্লেভারটার সাথে জাপানকে পরিচিত করানোর পরে ঠিক 10 বছর পরে যখন ও নেসক্যাফে নিয়ে আবার ঢুকলো, তখন কিন্তু 80 থেকে 90% মার্কেট শেয়ার নিয়ে নিল। দ্যাটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া। ইউ জাস্ট থিঙ্ক, আপনাকে কি করলো, একটা টেস্ট পার্টের সাথে ও কী করলো, আপনাকে পরিচিত করার পরে কিন্তু ও ওইখানে রাজত্বটা শুরু করলো। সেম ওয়েতে দেখেন, ফিলিপিন্সের জিডিপির 6 থেকে 7% কন্ট্রিবিউশন হচ্ছে গিয়া নেসক্যাফের, মানে নেসলের। এই যে, এবং ওরা ওইখানে কিন্তু বিজনেস করতে যেয়ে কিন্তু ফিলিপিন্সের অনেক রুলস পর্যন্ত পরিবর্তন করায় ফেলছে, এবং ওই মার্কেটে কিন্তু যে কেউ বিজনেস করতে গেলে 10 বার চিন্তা করে যে ওখানে নেসলে আছে। সো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যখন এই পৃথিবীতে রাজত্ব করতেছে, এই রাজত্ব করার পিছনে ওর যে ইনভেস্টমেন্ট আছে,
ওর যে ব্রেইনটাকে ও ইউজ করতেছে, ওর যে রেফারেন্স আছে, ওর যে পিপুলের যে মেধাশক্তি, ও যে ম্যান পাওয়ার রিসোর্সটাকে ইউজ করতেছে, এবং ওর যে মাসেল পাওয়ার আছে, সেটা আছে মানি পাওয়ার আছে। ঠিক তদ্রুপ বাংলাদেশ মার্কেটে যারা হচ্ছে গিয়ে এখন বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো, তাদেরকেও কিন্তু এরকম লং টার্মে চিন্তা করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আজকে বাংলাদেশ মার্কেটে যেটা স্ট্রং ব্র্যান্ড হিসাবে দাঁড়াইছে, এই ব্র্যান্ডটাই কিন্তু ওয়ার্ল্ডে অন্যান্য আরো 5টা কান্ট্রিতে কিন্তু সে এস্টাবলিশ করতে পারবে নিজেকে। ওই ধৈর্যটা আছে কিনা, ওই ইনভেস্টমেন্টের মতন ওই ধৈর্যটা তার মধ্যে আছে কিনা, ওই প্ল্যানিংটা আছে কিনা, ওই রিসোর্সটা সে ডেভেলপ করতেছে কিনা, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ম্যান পাওয়ারের ডেভেলপমেন্টের পিছনে ওই খরচটা করতেছে কিনা, ওই ইউনিভার্সিটিগুলোর সাথে কি ওইভাবে অ্যালাইন্ড হচ্ছে কিনা, ও কি ওই ধরনের মেধাশক্তি তৈরি করার জন্য কিন্তু ও কি আবার ইনস্টিটিউশনগুলোকে কি পেট্রোনাইজ করতেছে কিনা। এটা তো একটা ইন্টারনাল একটা কান্ট্রির টোটাল ব্র্যান্ডিং, টোটাল ইকোসিস্টেমের মধ্যে এডুকেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কাজ করার ব্যাপার আছে। আজকে একদিনে তো হবে না। আবার দেখা যাচ্ছে যে আমাদের এন্টারপ্রেনিয়ার যারা আছে তাদেরও ওই রকম গ্লোবাল মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে, গ্লোবাল চ্যালেঞ্জগুলোকে নিতে হবে, মার্কেটারদেরকেও কিন্তু অল্পতেই তুষ্ট হওয়ার সুযোগ নাই, বা লং টার্ম ভিশন নিয়ে এগোতে হবে। এবং আমি এই জেনারেশন, আমার নেক্সট জেনারেশনটাকেও তো প্রিপেয়ার করতে হবে। সো ওভারঅল জব মার্কেটটাকে ক্রিয়েট করা, ওই রকম রিসোর্স ক্রিয়েট করা, নিজের যে আমার যে ফান্ড আছে এইটাকে আবার ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও আমি ওইটাকে কীভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারছি কিনা। আপনার কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ এসেছে যে HRM বা ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের যে জায়গাটা, আমি একটু শায়দ পারভেজ এখানে আসতে চাই যে আমি অন্যান্য সেক্টর, প্রোডাক্টিভিটি সেক্টর বাদ দিলাম, ব্র্যান্ড পিপল, আপনারা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, সেখানেও এক ধরনের মানে সংকট আছে কিনা ব্র্যান্ড গায়ের, যে নতুন নতুন ছেলেরা যারা তৈরি হচ্ছে, ছেলেমেয়েরা তারা আসলে কতটা শিখে আসছে, সেখানেও এক ধরনের মানে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনের প্রয়োজনীয়তা আছে কিনা, দেখেন কিনা? সংকট বলবো না, এটা হচ্ছে যেটা আমাদের আসলে কারিকুলামে যেই মানে যেটা শেখানো হয় বা যেটা আমরা পড়ে আসি, সেটা দেখা যায় যে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে আসি কর্পোরেট ওয়ার্ল্ডে, তখন দেখা যায় যে অনেক কিছুই আসলে মানে ডিফারেন্স মিলতে চায় না। হ্যাঁ, সো এইটা থেকে আবার ঠিক আছে, বেসিক জিনিসটা অবশ্যই ভার্সিটি থেকে সবাই শিখে আসে। সো এইটারও মানে এটারও রেমেডি আছে অ্যাকচুয়ালি। যারা কোম্পানিতে যারা যেটা ভাইরা বললেন, যেটা যে এখন আসলে এখনকার যারা ওনার আছেন সবাই কিন্তু ব্র্যান্ডে ইনভেস্ট করছেন। সো আমরা যারা কোম্পানি, আমার যারা জুনিয়র আছেন বা আমার যারা কলিগ আছেন, যখনই নতুন কেউ আসছে তখনই তার কাছ থেকে একটা মানে আমরা করি যে মানে জানতে চাই যে কোন জায়গাটা সে ডেভেলপ করতে চায়। সো এটা 1 বছরের একটা প্ল্যানিং অ্যাকচুয়ালি, যে নেক্সট 1 ইয়ারে তার কোন কোন ট্রেনিংটা লাগবে। সো ওই ইনভেস্টমেন্টটা কিন্তু আমার কোম্পানি, আমার যারা এমডি আছেন, চেয়ারম্যান আছেন, ওনারা কিন্তু এটা করছেন এটা। সো আমি শিওর যে এখন যেহেতু ব্র্যান্ডে খরচ করছেন, আলাদা একটা ডিপার্টমেন্টই করছেন, সো অবশ্যই এই ভিশনটা থাকা লাগবে যে যারা আছে তাদেরকে মানে কতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায়। ইউটিলাইজ করতে হলে তাকে এডুকেট করতেই হবে তাকে। সো ওই ট্রেনিংগুলো আমি প্র্যাকটিসটা শুরু হয়েছে অবশ্যই, সেটা নতুনদেরকে হয়তো নিশ্চয়ই আশান্বিত করবে। এখানে আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু একটা বড় রকমের একটা সাফার সামনে করতে যাচ্ছি। কি পরিমাণে এখন একটা ক্রেজ চলছে, সেটা হচ্ছে ব্রেন ড্রেনিং। কিন্তু এটা যে একটু ভালো স্টুডেন্ট সেই হচ্ছে গিয়া দ্রুত কিভাবে পাড়ি দেওয়া যায় বাংলাদেশে, কিন্তু মানে এই জায়গাটাতে একটা এখানে কিন্তু ধরে রাখতে পারছি না বা তারা থাকছে না, দুটোই সত্যি। এটার জন্য আবার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। কারণ কি, একটা ছেলের মধ্যে কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসে যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হচ্ছে, এবং ওর নিজের চলার মতন জায়গাটাকে ও ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, যে দেখবেন যে ওয়ার্ল্ডে যে কান্ট্রিগুলো এখন ভালো করছে, চায়না বলেন, আমেরিকা বলেন, ওরা কিন্তু কি করে যে পড়াশোনার জন্য বাইরে যায়,
কিন্তু তারপরে কিন্তু আবার ব্যাক করে সার্ভ দ্য কান্ট্রি, সার্ভ দ্য কান্ট্রি, এইখানে একটা বিষয় আছে। আবার এই যে মেধাটা বাংলাদেশে ব্যাক করছে, এইটাকে কিন্তু আবার প্রপারলি কিন্তু কি করতে হবে, নার্সিং করতে হবে। সো আমি যখন সাস্টেনেবল ব্র্যান্ড বিল্ড করতে চাই, তাহলে আমাকে কিন্তু সাস্টেনেবল জেনারেশনও ক্রিয়েট করতে হবে, এবং এই জায়গাটাতেও কিন্তু একটা ব্যাপার আছে। আবার একাডেমি থেকে আসার পরে ওকে কিন্তু আমি, একটা ছেলে আসছে, ওকে কিন্তু সব ধরনের ফ্লেভার দিতে হবে। ও যদি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করে, ও সেলস, ও মার্কেটিং এ কাজ করলো, ও এইচআর এ, ও অপারেশনসে, ও যদি এন্টার অর্গানাইজেশনের একটা প্রসেসের মধ্যে দিয়ে, ফ্লোর মধ্যে দিয়ে যায়, ও কিন্তু নেক্সট সিইও। আজকে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডে গ্লোবালি সিও সাপ্লাই দিচ্ছে, বাংলাদেশ কেন পারছে না? বিকজ অফ হচ্ছে গিয়া বাংলাদেশে কি এরকম কোনো ইনিশিয়েটিভ আছে? সেটা হচ্ছে যে ব্যক্তি উদ্যোগ একজনে নিচ্ছে, তাকে সাপোর্ট করার জন্য রাষ্ট্রীয়ভাবে বা একাডেমিশিয়ানরা বা এন্টারপ্রেনিয়াররা ওভাবে এগিয়ে আসতেছে, ওই জায়গাটাকে কি ব্যাকআপ দেওয়ার আমাদের জন্য? ব্রিজিংটা কম অনেকটাই, মানে আমরা যার যার মতো সেই কাজ করছি, অনেকটা এরকমের ব্যাপার। সেখান থেকে বেরোতে হবেই মনে হয় আমাদের, যদি আমরা গ্লোবাল মার্কেটটা ধরতে চাই। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি প্লিজ। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আর একবার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শাহেদ পারভেজ, আপনার কাছে আসতে চাই যে ব্র্যান্ড কখনো কখনো ক্রাইসিস ফেস করে মনে হয়, তাই না? সেই ক্রাইসিস পিরিয়ডের কারণেই হয়তো কনসিস্টেন্সিও ব্রেক করে। তো ক্রাইসিস টাইমটাকে আসলে কিভাবে ওভারকাম করা যায়, এবং সেক্ষেত্রে আসলে স্ট্র্যাটেজি কী হয়? আবার সেখানে সাস্টেনেবিলিটিও একটা বড় ফ্যাক্ট। এটা ঠিকই বলেছেন যে ক্রাইসিস, যেমন আমরা লাস্ট যেটা গ্লোবালি আমরা সবাই এক্সপিরিয়েন্স হলাম কোভিডের সময়, এটা বড় একটা ক্রাইসিস ছিল। সো ব্র্যান্ডের কাজ হচ্ছে, আমি যেটা বুঝি যে ক্রাইসিসটাকে কীভাবে, হ্যাঁ, ব্র্যান্ড মানে হচ্ছে যেটা শহীদ ভাই বললেন, যে ব্র্যান্ড মানেই হচ্ছে যে একটা এক্সপেন্সের একটা জায়গা। এটা আগে একটা সবার একটা ধারণা ছিল যে মানে খরচ একটা জিনিস, কিন্তু এই খরচটা হচ্ছে আসলে একটা মানে লং টার্ম ইনভেস্টমেন্ট একটা। সো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হয়তো আপনি আজকে স্পেন্ড করলেন, কালকেই সেটা আপনি একটা রিটার্ন পেয়ে যাবেন, কিন্তু ব্র্যান্ডেরটা কিন্তু এরকম না। সো এই মানসিকতা থেকে আস্তে আস্তে সবাই আমাদের দেশে, আমি বলবো যে আমাদের যেসব কোম্পানিগুলো আস্তে আস্তে এই জায়গাটা থেকে সরে আসছে। সো ক্রাইসিসটা এরকম ক্রাইসিস হয় তখন দেখা যায়। ক্রাইসিস আমি যদি বলি, জাস্ট একটা কোম্পানির কথা যদি চিন্তা করি, যে পার্টিকুলার কোনো কোম্পানি হয়তো কোনো একটা প্রোডাক্টের তার হয়তো লস হলো, সো প্রথমেই আমি যেটা জানি, একটু আগেও কিন্তু ছিল, মানে নেসলের উদাহরণের মধ্যেই ছিল যে শুরুতেই মার্কেটটা ফল করেছে। সো আমাদের এখানে যেটা হয়, যেটা যে লস করলো, সো প্রথমেই মানে কোপটা এসে পড়ে আসলে ব্র্যান্ডের উপরে যে আমার এইখানে বাজেট আসলে কমাতে হবে। এইটা হচ্ছে কারণ এটা চোখে দেখা যায় যে এটা আমার খরচ, এটার ইনভেস্ট মানে রিটার্ন আরওআই কবে আসবে কেউ আসলে বলতে পারছে না জিনিসটা, যেটা হয়তো মানে 5 বছরের পরে আসবে। বড় চ্যালেঞ্জ আপনাদের উপর সবসময় থাকে। হ্যাঁ, এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে, আমাদের এখানের ব্র্যান্ড পিপলের মার্কেটের চ্যালেঞ্জই হচ্ছে যে এইটাকে ম্যানেজমেন্টের কাছে আসলে মানে ওইরকম করে প্রেজেন্ট করা যে না, জিনিসটা আসলে এটা খরচ ঠিক আছে, বাট এটার রিটার্নটা এত বছর পরে আসবে। 5 বছর হতে পারে, এটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। নিশ্চয়ই আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা মার্কেটিয়ার যারা আছেন সেই দায়িত্বটা ভালোভাবেই পালন করবেন, তাতে সার্বিকভাবে টোটাল বাংলাদেশের ইকোনমির গ্রোথে অবদান রাখবে। আমি শরীয়তুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে ব্র্যান্ডের সাস্টেনেবিলিটি যে কথাটা বলছিলাম, যে ধারাবাহিকতা বজায় রাখা, সেইখানে আসলে কী ধরনের পদক্ষেপের প্রয়োজন আছে? যেমন মনে করেন যে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলা, আমি নেসলে বলি বা ইউনিলিভার বলি, দেখেন লাক্সের কিন্তু বিজ্ঞাপন চলছে, তারা অনেক সেল হওয়ার পরেও কিন্তু তারা কখনোই বিজ্ঞাপন কমায় না। বাট বাংলাদেশে যে ট্রেন্ডটা ছিল যে আমার প্রোডাক্ট তো ভালো চলছে, আমি কেন বিজ্ঞাপন দিব, আমার কেন অযথা টাকাটা খরচ করব। বাট আমাদের বর্তমান এন্টারপ্রেনিয়ররা কিন্তু আর এই ইয়েতে নাই, এই ধারণাতে আর নাই, তারা সরে এসছে। এখন তারাও চিন্তা করে যে না, আমার প্রোডাক্টটা আসলে আমি গ্লোবাল দিকে যেতে চাই, আমি শুধু বাংলাদেশেই পড়ে থাকবো সেটা না, আমি দেশের বাইরেও যেতে চাই। বাংলাদেশে আমি 1000 টাকার ব্র্যান্ডকে আমি $1 বিলিয়ন ব্র্যান্ডকে রূপান্তরিত করতে চাই। সেক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ থাকে, কারণ আমরা সবসময় আসলে যখন মানুষ ক্রাইসিসে থাকে তখন
অনেক রকম প্রবলেমই আমরা ফেস করি। মানে ক্রাইসিস পিরিয়ডে কার্টেলটা বেশি হয়। হ্যাঁ, ক্রাইসিস পিরিয়ডে আমরা হয়তো না বুঝে বা বুঝেও অনেক সময় উপায় থাকে না তাই কার্টেল করি, বাট বাংলাদেশের এন্টারপ্রেনিউররা এখন ওই জায়গা থেকে সরে এসছে, সবাই একটা খরচ জিনিস করতে আপনার চায়। কি মনে হয় না যে প্রমোশনাল প্ল্যানিং ব্র্যান্ডিং এর একটা পার্ট অনেকগুলোর মধ্যে, সেই প্রমোশনাল প্ল্যানিংয়ে আমরা অনেক বেশি ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে, সেখানেও এক ধরনের আসলে আমাদের ভুল ত্রুটি হওয়ার চান্স থাকে? না, ডিজিটালে কিন্তু আরও আমাদের সুবিধা হয়েছে, কারণ ডিজিটাল মিডিয়াই একমাত্র মাধ্যম যেখানে আপনি একদম সিলেক্ট করতে পারেন যে আমি এই জেলার বা এই শহরের এই মানুষটা, এই প্রফেশনাল মানুষটাকে আমি টার্গেট করব, বা অমুক ওই দেশের এই রিলিজিয়ান মানে এই রিলিজিয়াসের লোকগুলোকে আমি টার্গেট করব, বা এই ফুড হ্যাবিটের লোককে আমি টার্গেট করব। হ্যাঁ, এটা আমাদের জন্য আরও আশীর্বাদ। আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং প্রত্যেক ব্র্যান্ডের জন্য একটা আশীর্বাদ। ডেটা যেটা বলছে যে বাংলাদেশে অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার কিন্তু খুব বেশি না, টোটাল পিপলের খুব রিসেন্টলি হচ্ছে 34% মতো, এবং সেটা ঢাকা এবং চিটাগাং মাল্টি এই সিটিগুলোতে অনেক বেশি। সো আপনার যখন আপনার কনজিউমার যখন হচ্ছে রিমোটে, তখন তাদেরকে অফলাইন থেকে অনলাইনে আনার জন্য আসলে প্ল্যানিংয়ে চেঞ্জেস দরকার আছে। এই জন্যই হচ্ছে আমরা যেমন টিটিএল ক্যাম্পেইন, যেটা মাস পিপলের জন্য হচ্ছে আমার অনলাইনে যেমন করতে হবে, আমার অফলাইনেও ক্যাম্পেইন করতে হবে। আসলে আমরা এগ্রেসিভ মার্কেটিং ছাড়া বর্তমান বাজারে আপনি গ্লোবালি চিন্তা করতে পারবেন না। আপনি শুধু নির্দিষ্ট একটা শুধুমাত্র ইলেকট্রনিক্স মিডিয়া বা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, শুধুমাত্র আউটডোর ব্র্যান্ডিং করে আপনি করতে পারবেন না। আপনাকে গ্লোবালি চিন্তা করতে হলে আপনাকে টোটালি চিন্তা করতে হবে। প্রমোশনাল 360 যেটা 360 ডিগ্রি ক্যাম্পেইন আমাদেরকে প্ল্যান করতে হবে। রিসার্চ পেপার দেখছিলাম ইউরোপের, সেখানে দেখলাম যে ওরা যেটা করতেছে যে ডিজিটাল মার্কেটিংয়ে ওরা 40-50% বাজেটটাকে অ্যালোকেট করতেছে, ট্রেডিশনাল মার্কেটে 20-30% করতেছে, ইভেন্ট স্পন্সরশিপে 10-20% করতেছে, এবং রিসার্চ এবং অ্যানালিটিক্সে আপনার 5-10% বাজেট অ্যালোকেট করতেছে। ইউ সি, সো ও কিন্তু সব জায়গাটাতেই কিন্তু টাচ করতেছে। ওরা সেলস ড্রিভেন, আবার হচ্ছে কি ব্র্যান্ড ড্রিভেনও কিন্তু স্ট্র্যাটেজি ক্রিয়েট করতেছে। এবং বড় বড় ব্র্যান্ডগুলো কি করে, যখন ক্রাইসিস টাইম আসে, সাপোজ টু বি আমি আপনাকে এডিডাসের উদাহরণ দিয়ে বলি। এডিডাস যখন দেখলো যে ওর অ্যাডভার্টাইজিং বাজেটটাকে কাট করতে হবে, ও কী করলো, ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের ও নিউ লাইন স্নিকার্সের জন্য কি করলো, ইউটিলাইজ করছে, এবং ওইখানে কিন্তু ও ব্যাপক রেসপন্স পেয়েছে। এবং অ্যাডভার্টাইজিং বাজেট কাট করার পরেও ম্যাকডোনাল্ডস সেম কাজটা করেছে 2009-এর রেসিশনের পরে 2010-এ, এবং ও কিন্তু ওর বিজনেস লুজ করে নাই। সো বিষয়টা হচ্ছে কি, আপনার ডাটা ইজ এভরিথিং। আপনি যখন ডাটা ড্রিভেন বিজনেস অ্যানালাইসিস করবেন, এবং আপনি যখন ডাটা ড্রিভেন আপনার মার্কেটিং এক্সপেন্ডিচারগুলোকে সেট করবেন, তখন কিন্তু আলটিমেটলি ইউ উইল গেট দ্য লিভারেজ। সো এইখানে কিন্তু আপনার ধরা বাঁধা কোনো নিয়মের মধ্যে দিয়ে আপনি পারবেন না। আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু চোখ কান খোলা রেখে তারপরে চলতে হবে। মানে তার মানে ব্র্যান্ডের কনসিস্টেন্সি ধরে রাখতে হলে আপনাকে ডাটা ড্রিভেন হতে হবে, এবং আপনাকে কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে যে ওয়ার্ল্ডের ট্রেন্ডটা কোথায় যাচ্ছে, ইউরোপ কিভাবে চলছে, আমেরিকা কিভাবে চলছে, এশিয়া কিভাবে চলছে, বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেমভাবে এই ইন্ডাস্ট্রিতে কোন জায়গাটায় কোন ফ্লোতে আমি আমার প্রোডাক্ট, আমার টার্গেট অডিয়েন্সটা কোন জায়গায় আছে, আমার মার্কেট সেগমেন্টেশনের জায়গায় আমি কোন জায়গাটায় আছি, আমার ব্র্যান্ডের প্রমিসটা কী, আমার প্রোডাক্টের নেচারটা কী, এবং আমার ক্রাইসিস মোমেন্টে আমি কিভাবে করে বাজেটটাকে প্রপার্টি ইউটিলাইজ করতে পারি, যেটা আমরা বলি হচ্ছে গিয়া যে রিসোর্স আর স্কার্স, এবং স্কার্স রিসোর্সের প্রপার ইউটিলাইজেশনের যে জায়গাটা, অ্যাজ এ মার্কেট ইয়ার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, দেন ইউ উইল গেট দ্য রাইট ROI। সো মানে আপনারা যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন, মার্কেটিয়ার আছে, তাদের একটা বড় দায়িত্ব আছে টোটাল জায়গাটাকে আসলে এগিয়ে নেওয়ার জন্য। কথা হয়তো আরও অনেক বলা যেত, একটা অনুষ্ঠানে তো শেষ করা যাবে না, আরও হয়তো আমরা ব্র্যান্ড নিয়ে কথা বলবো। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন নিশ্চয়ই।